1910 সালে শীতের এক সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে একজন রহস্যময় অপরিচিত ব্যক্তির সাথে অপ্রত্যাশিতভাবে একবার দেখা হয়েছিল বিশ্বখ্যাত কবি খলিল জিবরানের। একটি দীর্ঘ আলখাল্লা পোশাক পরিহিত, যেন অন্য এক জগৎ থেকে আসা অপরিচিত এক ব্যক্তি জিবরানের বাড়ির দরজায় উপস্থিত হয়েছিল সেদিন। পোশাকের আড়ালে আলো আঁধারিতে তার মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। দোরগোড়ায় দাঁড়িয়ে অচেনা ব্যক্তিটি জিবরানের হাতে চামড়ায় বাঁধাই করা একটি ছোট বই ধরিয়ে দিয়ে কোনো কথা না বলেই চলে যায়। হতভম্ব জিবরান খানিক পরে তার হাতে থাকা বইটি খুলে দেখেন তার সমস্ত পৃষ্ঠাই ফাঁকা। কেবলমাত্র একটি পাতায় মার্জিত ক্যালিগ্রাফিতে লেখা ছিল একটিমাত্র বাক্য: মাঝরাতে তুমি একাকী দূরের ওই জঙ্গলে বড় ওক গাছটির নিচে এসে আমার সাথে দেখা করো। কৌতূহলী জিবরান অপরিচিত ব্যক্তির নির্দেশ অনুসরণ করার জন্য একটি অবর্ণনীয় টান অনুভব করেছিলেন। গভীর রাতে শহর ছাড়িয়ে অনেক দূরের সেই জঙ্গলে তিনি প্রবেশ করলেন। পুরনো ওক গাছটির দিকে তিনি যখন এগিয়ে যাচ্ছিলেন, তখন মাথার উপর চাঁদ বনের মধ্যে মায়াবী এক বাতাবরণ সৃষ্টি করেছিল। তিনি গাছের কাছে যেতেই ছায়ার মধ্যে থেকে একটি দীর্ঘকায় মূর্তি বেরিয়ে এলো। এটা সেই লিবাসধারী অপরিচিত মুসাফির, যিনি নিজেকে দূরবর্তী মরুদেশ থেকে আসা একজন পয়গম্বর হিসাবে দেখা দিয়েছিলেন। তিনি জিবরানের কাছে এসে এমন একটি বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছিলেন যা গোটা চরাচর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। খলিল, এই জগৎ সংসারকে একটি বার্তা দেওয়ার জন্য মহাবিশ্ব থেকে তোমাকে নির্বাচিত করা হয়েছে। তোমার শিল্প মানবতার ক্ষত নিরাময় করার ক্ষমতা রাখে। এ দুনিয়ায় ভালোবাসা ছড়িয়ে দিতে ঈশ্বর প্রদত্ত উপহারগুলি জ্ঞান ও সহানুভূতির সাথে তুমি ব্যবহার করো। কথাগুলো বলেই সেই পয়গম্বর জিবরানের চোখের সামনেই বাতাসের মধ্যে প্রায় অদৃশ্য হয়ে গেলেন। হতবাক ও বিস্ময়ে আবিষ্ট হয়ে বহুক্ষণ সেখানে দাঁড়িয়েছিলেন জিবরান। ফিরে এসে তিনি সেই বার্তা পালনের জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন, যা পরবর্তীকালে তাঁর জীবন ও কাজের উপর গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল। তারপর থেকে তাঁর লেখনীর মধ্যে আধ্যাত্মিকতার প্রকাশ ঘটতে থাকে, যা সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেছিল। ফেলে আসা অতীতে ইতিহাসের এক উত্তাল ও অশান্ত সময়ে জন্মানো বিশ্বখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে খলিল জিবরান ছিলেন বিংশ শতাব্দীর একজন উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ সাহিত্যিক, দার্শনিক, কবি ও চিত্রকর। 1883 সালের 6ই জানুয়ারি অটোমান শাসিত লেবাননের মুতাসারিফেতের বাসারি গ্রামে একটি ম্যারোনাইট খ্রিস্টিয়ান পরিবারে জন্মগ্রহণ করেন জিবরান। সে সময় অটোমান শাসকদের কবলে পড়ে লেবানন সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে চলছিল রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দা, দুর্ভিক্ষ এবং নারীদের মর্যাদা লুণ্ঠন থেকে শুরু করে চরম এক অচলাবস্থা। এরই মধ্যে জিবরানের বাবা তার পরিবারকে ছেড়ে চলে যায়। ফলে তাঁর শৈশবকালে নেমে আসে প্রবল অর্থ সংকট। এমত অবস্থায় 1895 সালে তাঁর মা কামিলা সন্তানদের নিয়ে লুকিয়ে কোনো প্রকারে লেবানন ছেড়ে চলে আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে তাঁর ভাইয়ের কাছে, যিনি সে সময় বোস্টনে সচ্ছলভাবে নিরাপদ জীবন কাটাচ্ছিলেন। বোস্টনে তাঁর মা পোশাক সেলাইয়ের কাজে নিযুক্ত হলে কিশোর জিবরানকে সেখানকার একটি স্কুলে ভর্তি করে দেওয়া হয়। বোস্টনের সেই স্কুলে
তাঁর সাহিত্যের সৃজনশীলতা শীঘ্রই এক শিক্ষকের দৃষ্টিগোচর হয়। তিনি জিবরানের পরিবারের সাথে কথা বলেন স্কুল পরবর্তী সময়ে জিবরানের উচ্চশিক্ষা লাভের বিষয়ে, কিন্তু আর্থিক অনটনের জন্য স্কুল শিক্ষার শেষে জিবরানকে বোস্টন থেকে লেবাননে পাঠিয়ে দেওয়া হয়। তিনি লেবাননের বেইরুটে দে লা সেগেস কলেজে ভর্তি হন। এর কিছুদিন পর 1902 সালে তার ছোট বোনের মৃত্যুর খবর পেয়ে আবার বোস্টনে ফিরে এলে তার 1 বছরের মধ্যেই তার মা এবং এক সৎ ভাইয়েরও মৃত্যু হয়। ফলে সেই সংকটকালীন অবস্থায় একটি দর্জির দোকানে কাজ করা তার একমাত্র বড় বোনের আয়ের উপর তখন তিনি নির্ভরশীল হয়ে পড়েন। সেই সাথে তিনি নিজেও কাজ খুঁজতে থাকেন, কিন্তু তার বোন তাকে নিষেধ করে, বদলে শিল্পকর্মে মনোনিবেশ করার জন্য তাকে অনুপ্রেরণা দিতে থাকে। 1904 সালে বোস্টনের ডে স্টুডিওতে জিবরানের আঁকা ছবি সেই প্রথমবার প্রদর্শিত হয় এবং আরবি ভাষায় তাঁর লেখা প্রথম বইটি 1905 সালে নিউ ইয়র্ক সিটিতে প্রকাশিত হয়। এরপর তাঁর সাথে সদ্য পরিচয় ঘটে একজন মানবহিতৈষী মেরি হাস্কেলের, যার আর্থিক সহায়তায় জিবরান প্যারিসে 1908 থেকে 1910 সাল পর্যন্ত শিল্প অধ্যয়ন করেন। প্যারিসে থাকাকালীন সময়ে তিনি তুর্কি বিপ্লবের পর উসমানীয় সিরিয়ায় প্রতিবাদী কয়েকজন সিরিয়ান রাজনৈতিক চিন্তাবিদদের সংস্পর্শে আসেন, আর তাঁর সেই ভাবনার প্রতিফলন পরবর্তীকালে তাঁর লেখাতেও পরিস্ফুট হয়ে ওঠে, যার ফলে অটোমান কর্তৃপক্ষ তাঁর সাহিত্য ও শিল্পকর্মকে ধর্মবিরোধী বলে নিষিদ্ধ করেছিল। ইতিমধ্যে ইউরোপের অ্যাস্ট্রো হাঙ্গেরিয়ান রাজতন্ত্র এবং জার্মানির সাথে যোগ দেয় অটোমানরা। ফলে ইউরোপের আকাশে সে সময় ঘনিয়ে উঠছিল কালো মেঘের ছায়া। 1911 সালে তিনি ইউরোপ থেকে ফিরে আসেন মার্কিন যুক্তরাষ্ট্রে। কিছুদিন পর 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি বোস্টন ছেড়ে নিউ ইয়র্কে গিয়ে বসতি স্থাপন করেন, আর সেই সাথে মন্ট্রোস গ্যালারিতে এবং এম নডলার অ্যান্ড কোং গ্যালারিতে প্রদর্শিত হয় তাঁর হাতে তৈরি ভিজুয়াল আর্টওয়ার্কগুলি, যা সে সময়কার যুদ্ধকালীন পরিস্থিতিতে বিশ্ববাসীর কাছে এনে দিয়েছিল মানবতাবাদ এবং এক শান্তির বার্তা। 1918 সালে আলফ্রেড এ নফ দ্বারা প্রকাশিত হয় ইংলিশে লেখা তাঁর প্রথম বই দ্য ম্যাডম্যান, যা আলোড়ন জাগিয়েছিল আমেরিকার সাথে সাথে মধ্যপ্রাচ্য এবং সুদূর ইউরোপেও। এরপর তাঁর বিখ্যাত ও সর্বশ্রেষ্ঠ উপন্যাস দ্য প্রফেট জার্মান ও ফরাসি ভাষায় সে সময় অনুবাদ করা হলে সারা পৃথিবীর জনমানসে তা সাড়া ফেলে দেয়। পরবর্তীকালে বইটি 100টি ভাষায় অনুবাদ করা হয়েছিল, যা আজও বিশ্বের সর্বকালীন সর্বাধিক বিক্রিত বইগুলির মধ্যে একটি হয়ে রয়ে গেছে। জিবরান লিখেছিলেন বহু উপন্যাস, ছোট গল্প এবং আরবি ভাষায় অসংখ্য প্রবন্ধ ও কবিতা। তাঁর অনবদ্য লেখনীগুলোর মধ্যে দ্য প্রফেট ছাড়াও এ টিয়ার অ্যান্ড এ স্মাইল, স্যান্ড অ্যান্ড ফোম, জেসাস দ্য সন অফ ম্যান, ব্রোকেন উইংস, দ্য প্রসেশন প্রভৃতি উল্লেখযোগ্য সৃষ্টি। 1920 সালে তিনি তাঁর সহকর্মী মাহাজারি কবিদের সঙ্গে নিয়ে পেন লীগ পুনঃপ্রতিষ্ঠা করেন, যা ছিল একসময়ে আরবি কবি নাসিব আরিদা এবং আলমাসি হাদ্দাদ দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে তৈরি করা আরবি ভাষা সাহিত্যের একটি সংগঠন। বিংশ শতাব্দীর গোড়ার দিকে যখন মেরি হাস্কেল জিবরানের সান্নিধ্যে এসেছিলেন, তারপর থেকে একজন শুভাকাঙ্ক্ষী, বন্ধু এবং সর্বক্ষণের সঙ্গী হয়ে মেরি তাঁর জীবনের সিংহভাগ সময় অতিবাহিত করেছিলেন জিবরানের সাথে। ফলে তাঁদের বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হয়েছিল।
কিন্তু শেষ পর্যন্ত তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেননি। 1911 সালে মেরি তাঁর জীবন থেকে হারিয়ে গিয়েছিলেন। বহুকাল পরে তিনি লিখেছিলেন, ইফ ইউ লাভ সামবডি লেট দেম গো, ফর ইফ দে রিটার্ন দে আর অলওয়েজ ইয়োর্স, ইফ দে ডোন্ট দে নেভার ওয়ার। একদিকে জিবরানের আইকনিক নভেল দ্য প্রফেট যখন বিশ্বব্যাপী সাড়া জাগিয়ে তোলার ফলে আটলান্টিক মহাসাগরের উভয় তীরেই তাঁকে সাহিত্য কীর্তির খ্যাতি এনে দিয়েছিল, অপরদিকে তখন তাঁর নিঃসঙ্গ জীবনে সিরোসিস অফ লিভার এবং একটি ফুসফুসে ইনসিপিয়েন্ট যক্ষা রোগ বাসা বাঁধতে শুরু করেছিল। 1931 সালের 10ই এপ্রিল আমেরিকার ম্যানহাটনের সেন্ট ভিনসেন্ট হসপিটালে মাত্র 48 বছর বয়সে তাঁর জীবনাবসান ঘটে। মৃত্যুর আগে তিনি তাঁর বইয়ের ভবিষ্যৎ রয়্যালটি চিরকালের জন্য দান করে গেছেন বহুকাল আগের ফেলে আসা তাঁর শৈশবের স্মৃতিবিজড়িত মরুশহর জন্মভূমি লেবাননের বাসারি গ্রামের উন্নতিকল্পে, যেখানে তাকে পরবর্তীকালে সমাধিস্থ করা হয়। একজন আরবি ভাষাবিদ এবং অ্যাংলো আইরিশ ভাষা অনুবাদক সুহেইল বুসরুই এবং বিশিষ্ট সাহিত্য সমালোচক জো জেনকিন্সের মতে খলিলের জীবন ছিল নিৎসিয়ান বিপ্লব, ব্লেকিয়ান পন্থীবাদ এবং সুফি অতীন্দ্রিয়বাদের সংমিশ্রণে ভরা। আবার একজন প্রখ্যাত প্যালেস্টিনিয়ান লেখিকা, কবি এবং ভাষা অনুবাদক সালমা খাদরা জায়ুসি জিবরানকে বিংশ শতাব্দীতে আরবি সাহিত্যের উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী একক একজন ব্যক্তি বলে অভিহিত করেছেন। পরবর্তীকালে লেবাননের বাসারিতে জিবরানের সাহিত্য ও শিল্পকর্মের একটি জাদুঘর তৈরি করা হয় এবং তাঁকে লেবাননের একজন লিটারারি প্রোটাগনিস্ট হিসাবে বিবেচনা করা হয়ে থাকে।